সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং কামরুল ইসলাম চৌধুরী আছেন। আপনাদের আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমরা নিশ্চয়ই এখন আমাদের আলোচনা শুরু করতে পারি। গতকাল যখন আমরা সংবাদ সম্প্রসারণে আলোচনা করছিলাম এবং আমাদের যারা অতিথি ছিলেন তাদের সাথে আমরা একটা অভিজ্ঞতা শেয়ার করছিলাম যে এবার অনেকটাই নির্বিঘ্নে ঘরে ফেরা মানুষগুলো তাদের স্বজনদের সাথে ঈদ করতে যাচ্ছে এবং অনেক শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল যে তাদের কোনো অভিযোগ নেই, সময় মতো ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে, বাস যেতে পারছে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে 17 জনের মৃত্যু এবং একটি বিষয়, একটি ঘটনা, কিন্তু অনেকগুলো এর পেছনে কারণ কিন্তু দেখা যাচ্ছে। সেটা হলো যে এতগুলি মানুষ তারা সিমেন্ট বোঝায় একটি পণ্যবাহী একটি ট্রাককে তাদের বাহন হিসেবে নিয়েছিল লালমনিরহাট যাওয়ার জন্য এবং সেখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভাড়ার কারণে তারা বাসের টিকিট কিনতে পারছে না, এই জন্য তারা বিভিন্ন ধরনের বাহন বেছে নিয়েছে। কামরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আমি শুরুতে আসলে আলোচনায় জানতে চাই যে এই যে এতগুলি মানুষ তারা তাদের টিকিট কিনতে পারছে না বেশি দামের কারণে, বাসে করে যেতে পারছে না, সিট পাচ্ছে না, এই কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিকল্প বাহনে তারা গন্তব্যে ফিরতে চেষ্টা করছে। তারা করবে, এটাই স্বাভাবিক, স্বজনদের সাথে ঈদ করতে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দায় যদি এখন আমরা যদি কারো উপর চাপাতে চাই বা কারো উপরে দিতে চাই, এটা কি চালক, হেল্পার, এদেরকে তো আমরা কিছু বলতে পারি না। আসলে যে মানুষগুলো মারা গেল তাদেরই কি আসলে দায়? আপনার কি মনে হয়? আসলে এই জাতীয় ঘটনাগুলো কেন ঘটে? বিশ্বের বিভিন্ন দেশে উৎসব, পূজা পার্বণ, ঈদ, এই অনুষ্ঠানের দিন অথবা ক্রিসমাস, খ্রিস্টানদের বড়দিনের উৎসব, এসব সময় কিন্তু বিশ্বজুড়ে একটা প্রবণতা আমরা দেখি, সেটা হচ্ছে তারা মূল্য ছাড় দেয়। এই ট্রেনে, বাসে সেই সময়ে অনেক যাত্রী তারা পরিবহন করে, কিন্তু একটা স্বল্প মূল্যে মূল্যটা কমিয়ে দেয়। এবং যারা একটু বিত্তবান তাদের জন্য আবার মূল্যটা বাড়িয়ে দেয়, কিন্তু স্বল্পবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, হতদরিদ্র মানুষ, মেহনতি মানুষ, তাদের জন্য ব্যাপক মূল্য ছাড় বিশ্বজুড়ে এটা দেওয়া হয়। আমাদের দেশে আমরা অনেক বছর থেকে আমরা দেখি, সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি যে যখনই ঈদ আসে অথবা পূজা আসে, এইসব সময় কিন্তু আমাদের দেশে মূল্য ছাড় তো হয়ই না, বরং আমাদের সব সেক্টরে দেখা হলো মূল্য কি করে বাড়িয়ে দেওয়া যায়, কি করে হাতিয়ে নেওয়া যায়, কি করে দাও মারা যায়, কি করে কোপ দেওয়া যায়, শোষণ করা যায়, সেই প্রবণতাটা আমাদের মধ্যে অনেক বছর থেকেই প্রতীত। এর ফলে আমাদের যে ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, এই সব উৎসবের সময় পরিবহন ব্যবস্থাপনাটা আর থাকে না। আমাদের এখানে এই যে ব্যবস্থাপনাটা দেখভাল করবার জন্য যাদের দায়িত্ব, তারাই কিন্তু এই কাজগুলো, তাদের একটা অংশের প্রচ্ছন্ন ছায়া এই কাজগুলো ঘটে যায়। যেমন আমরা এই যে ফুটেজে দেখলাম যে 100 টাকার ভাড়া সেটা 600 টাকা চাইল। এখন 600 টাকা, একজন হতদরিদ্র মানুষ, নিম্ন কর্মজীবী মানুষ, তার পক্ষে 100 টাকার ভাড়া 600 টাকা দেওয়া কিন্তু কঠিন। আর যখন পরিবার নিয়ে যায় তখন হয়তো 6টা টিকিট করতে হয়, 8টা টিকিট করতে হয়, তাহলে যে সাম টোটাল অ্যামাউন্টটা কিন্তু তার জন্য অনেক বড়। আমাদের অনেকের কাছে হয়তো অ্যামাউন্টটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু গরিব মানুষের জন্য 600 টাকা, 100 টাকা, পোশাক শ্রমিক, এই কারণেই তারা অ্যাফোর্ড করতে পারে না এবং তাদের জন্য কোনো বিকল্পও থাকে না। এর ফলে তারা ট্রেনে যদি না উঠতে পারে তাহলে কি করে? ট্রেনের ছাদে উঠে যায় এবং ঝুঁকিপূর্ণ এই যে গন্তব্য যাত্রা, এতে তারা বাধ্য হয়। এখন আমাদের ব্যবস্থাপনাটা এমন হওয়া উচিত যে এই সময়টা, এই 10 দিন 15 দিন আমরা যদি অনেকগুলো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারি এবং স্বল্প মূল্যে তাদের পরিবহনের ব্যবস্থা করা যায়, তাহলে অন্তত নিম্ন যা শ্রমজীবী মানুষ, তাদের চাহিদাটা মেটানো যাবে। আর যারা একটু বিত্তবান তাদের জন্য এয়ারক্রাফট আছে, তারপরে হেলিকপ্টার আছে, তারা অনেকে তো ব্যক্তিগত অভিজাত বাস আছে, লাক্সারি বাসগুলো তারা ব্যবহার করতে পারে। কিন্তু লাক্সারি বাস যারা ব্যবহার করতে পারে না, তারা তো সাধারণ বাস ব্যবহার করবে। সাধারণ বাসও তারা ভাড়া এত 4 গুণ, 6 গুণ, 8 গুণ হয়ে যায়, এবং 8 গুণ ভাড়া দিয়েও তারপরে তাকে ঝুঁকিপূর্ণ ভাবে যেতে হয়। তারপরে আবার আরেকটা বিষয় হচ্ছে, যেমন এখানেও আমরা দেখলাম যে
এই লালমনিরহাটে যে ট্রাকটা উল্টে গেল, ট্রাকের চালক কিন্তু চালাচ্ছে না, কারণ সে ঘুমিয়ে পড়েছে, তখন হেল্পার হেল্পার চালাচ্ছে। তাকে চালাচ্ছে। এখন যখনই চাহিদাটা অনেক বেশি হয়ে যায়, তখন দেখা গেল যে শিফটিং ডিউটি যেটা, সেই শিফটও আর কিন্তু থাকে না। তখন দেখা গেলো রাউন্ড দ্য ক্লক, হ্যাঁ, 24 ঘন্টা কেন 72 ঘন্টা এক নাগাড়ে একজন, অথবা দেখা গেলো যে 5 দিন 6 দিন এক নাগাড়ে একজন ড্রাইভার ড্রাইভ করছে। এখন একজন ড্রাইভারেরও তো মানে ঘুমের প্রয়োজন আছে, বিশ্রামের দরকার আছে। বিশ্রামের প্রয়োজন আছে, তার শারীরিক ফিটনেস আছে, ফিটনেসটা রিগেইন করবার জন্য তো তাকে একটু বিশ্রাম দিতে হয়, সেই বিশ্রামটাও তার নেওয়ার সময় থাকে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে আমাদের পথে ঘাটে, হ্যাঁ, এটা মনিটর করবার মতো লোক নাই। যেমন চেকপোস্টগুলো দিয়ে যখন তারা যায়, সেই সময় তো দেখা উচিত ছিল। যেমন হাইওয়ে পুলিশ, তাদের তো দেখা উচিত ছিল, তারাও পুলিশের নজরদারি তো এখানে হ্যাঁ, আছে ট্রাফিক বলে তো, মনে হ্যাঁ। হচ্ছে না, কারণ তারা তো দেখছে চোখের সামনে যে এতগুলি মানুষ এই অবস্থাতে তারা গন্তব্যে ফেরার চেষ্টা করছে এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। ইশতিয়াক রাজা এই যে মনিটরিং এর কথা বলছে, আসলে কি মনিটরিংটা হচ্ছে নাকি হচ্ছে না? না, মনিটরিং যে নাই তার তো জ্বলন্ত প্রমাণ এটি যে গাজীপুর থেকে একটা ট্রাক, পণ্যবাহী ট্রাক যাত্রী নিয়ে চলে গেল পীরগঞ্জ পর্যন্ত, পথে কেউ তাকে দেখলো না। এবং আপনি দেখেন এখানে প্রশাসনিক দুর্বলতাটা কোন জায়গায়, যে যোগাযোগ সেতুমন্ত্রী তিনি আবার জেলা প্রশাসকের নির্দেশনা দিলেন এটা তদন্ত করতে, হাইওয়ে পুলিশকে তিনি কিছুই বললেন, দায়িত্বটা তো হাইওয়ে পুলিশের ছিল। এবং এরা কিন্তু অসম্ভব দরিদ্র মানুষ, হতদরিদ্র একেবারে, তারা সামান্য পয়সা বাঁচাতে গিয়ে জীবনটাই দিয়ে দিল আসলে সড়কের মধ্যে। এবং এটা কিন্তু নতুন না, প্রতি বছরই ঘটে। বিশেষ করে সেই লালমনিরহাট রংপুর অঞ্চলের মানুষ, তারা পণ্যবাহী ট্রাকে করে যেতে চায় তাদের স্বজনদের কাছে ঈদ করার জন্য। এবং এটা কিন্তু এবার নিষিদ্ধ করা হলো, নানাভাবে তৎপরতা ছিল, তারপরেও দেখেন একটা জীবনের বিনিময়ে শেষ পর্যন্ত আজকে গিয়ে তৎপর হতে শুরু করেছে পুলিশ। তবে আপনি কিন্তু দেখেন দুটো সংবাদ এখানে, আপনি 16 জন মারা গেছে একটি ঘটনা, এর বাইরে আরো 13 জন সংবাদের মৃত্যুর কথা আপনারা কিন্তু আজকে শিরোনামে বিভিন্ন বলেছেন, জায়গায় নানা সড়ক জায়গায়। দুর্ঘটনায়। অর্থাৎ সড়কে মৃত্যুর মিছিল আমাদের এখানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এবং বাংলাদেশে সড়ক দুর্ঘটনা শুধু ঈদ ব্যবস্থাপনার সময় নয়, কিন্তু এটা কিন্তু সারা বছরই সড়ক দুর্ঘটনা আমরা গণহত্যার পর্যায়ে নিয়ে গেছি বাংলাদেশে। এবং এটা আমাদের পরিবহন খাতটা এমন একটা বিশৃঙ্খল পর্যায়ে গিয়েছে, এমন একটা সহিংস পর্যায়ে গিয়েছে, যেখানে কোনো আইন কাজ করে না, এখানে আইন দ্বারা কিছু করা যায় না, এখানে আইনি কোনো পদক্ষেপ নেওয়া যায় না। এবং এখানে যিনি নেতা তিনি আবার মন্ত্রী, পরিবহন শ্রমিকদের যিনি নেতা, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকর সভাপতি হলেন শাহজাহান খান, যিনি নৌ পরিবহন মন্ত্রী। আবার যিনি মালিক সমিতি নেতা তিনি আবার মশিউর রহমান রাঙ্গা, তিনি প্রতিমন্ত্রী। ফলে যেটা হলো, ফলে রাষ্ট্রীয় পর্যায়ে আপনি কোনো সিদ্ধান্তই আসলে নিতে পারেন না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে, স্বার্থের দান্দিকতা। এবং এইটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা দেখেন কিছুদিন আগেও আমরা দেখেছি মিশুক মুনির এবং তারেক মাসুদের হত্যাকারী যে বাস ড্রাইভার ছিল, তাকে আদালত থেকে শাস্তি দেওয়ার পরে সারা দেশে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। এবং সেটা সিদ্ধান্ত হয়েছে মন্ত্রীর বাসায় বসে। ভয়ঙ্কর রকমের, আমি বলবো সরকারকে বেকায়দা ফেলার এর চাইতে, কিংবা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর আর কি চরম নজির থাকতে পারে। এখানে শুধু যদি আপনি ঈদ ব্যবস্থাপনার দিকে তাকান, সেখানেও দেখবেন সারা বছর আমাদের দুটি বড় উৎসব, একটি হলো দুই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই ঈদে মানুষ বাড়ি যায়, তাহলে আপনার একটা বাৎসরিক ব্যবস্থাপনা এখানে প্রয়োজন। এবং সেখানে কামরুল ভাই রাইটলি বলেছেন, এখানে একটা মনিটরিং থাকবে, এখানে একটা ব্যবস্থাপনা থাকবে, যে দরিদ্র মানুষের জন্য কী ধরনের পরিবহন, একটু বিত্তবানদের জন্য কীরকম পরিবহন, এবং সেখানে ভাড়ার চার্টটা কী ধরনের হবে, কোনো কিছু এখানে। এই লোকগুলো প্রতিদিন বলছে যে আমি 100 টাকার টিকিট 600 টাকায় কিনলাম, কিন্তু মন্ত্রী আবার বলে যাচ্ছেন যে না, সব কিছু স্বাভাবিক আছে। সব কিছু যে স্বাভাবিক নেই তার প্রমাণ টেলিভিশনের পর্দাগুলো, সব কিছু যে স্বাভাবিক নেই তার প্রমাণ এই 16টা অসহায় মানুষের মৃত্যু। এবং ঈদের আগে তারা যে উপহাস করে গেল আমাদের ব্যবস্থাপনাকে, তারপরেও বাংলাদেশে ঈদ হবে, তারপরেও বাংলাদেশে সবাই কোলাকুলি করবে, এই হলো এক নিষ্ঠুর বাস্তবতা। আমাদের প্রতি বছর আমাদেরকে এটা দেখতে হয়। এবং আমরা এই মানুষের লাশের উপর দিয়ে ঈদ উদযাপন করি। মন্ত্রীরা তারা নানা ধরনের কর্মকাণ্ড করেন, কিন্তু আমাদের এতটুকু লজ্জা হয় না। জাতি হিসেবে আমরা একটা নির্লজ্জ নিষ্ঠুর জাতিতে পরিণত হয়েছি। এবং প্রতি বছর মানুষের মৃত্যুর মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে এক রক্তাক্ত ঈদ উদযাপন করি আমরা প্রতি বছর। প্রতি বছরের ঘটনা। কামরুল ইসলাম চৌধুরী,
তারপরও দেখা যাচ্ছে যে আমাদের যারা এই পরিবহন সেক্টরে রয়েছেন কিংবা সড়কের দায়িত্বে রয়েছেন কিংবা এই ধরনের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এবার ঈদে ঘরে ফেরা মানুষের কোনো দুর্ভোগ নেই, ভোগান্তি নেই, তারা নির্বিঘ্নে ঈদ করতে মানুষের তারা স্বজনদের কাছে যেতে পারছেন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে পর্যাপ্ত সংখ্যক যদি পরিবহন থাকতো বা তাদের যাওয়ার যদি সেই ব্যবস্থাটা থাকতো, আমরা যত রাস্তা নিয়ে মাথা ঘামাচ্ছি যে রাস্তায় তাদের যানজটের মুখে পড়তে হবে না, শিডিউল বিপর্যয় হবে না, তো এই জিনিসটা কি তাদের আসলে তদারকি করার মধ্যে পড়তো না? শুধু এটা কেন, আমাদের এই যানবাহনগুলো এই সময়ে রাস্তায় চলবে, সেই যানবাহনগুলো ফিট আছে কিনা, তার ফিটনেসটা আছে কিনা, হ্যাঁ সেগুলো দেখা, মানে চালক দেখবেন, হেল্পার দেখবেন, মালিক দেখবেন, তারপর কত যাত্রী এটার মধ্যে উঠলো, তার ধারণ ক্ষমতা কি, এটা ভেঙে পড়বে কিনা, এটা অ্যাক্সিডেন্ট উল্টে যাবে কিনা, এটা পোল্টি খাবে কিনা, সেই জিনিসগুলো দেখার লোক তো থাকতে হবে। হ্যাঁ, পথে পথে তো মানে আমরা ট্রাফিক পুলিশ দেখি, আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখি, তো তারা তো সেই জিনিসগুলো দেখবেন। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যেমন ভাড়ার কাঠামোটা কি হবে, ভাড়ার পদ্ধতিটা কি হবে। আমরা যেমন সে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবাংলায় বা কেরালাতে অথবা বিহারে 2 টাকা বাড়ালে কিরকম আন্দোলন হয়ে যায়, মানে কত বড় আন্দোলন হয়ে যায়। আমাদের এখানে এই যে 100 টাকার ভাড়া 600 টাকা চাইছে এবং 600 টাকা দিয়ে অনেকে যাচ্ছে, আবার অনেকে যেতে পারছে না যারা অ্যাফোর্ড করতে পারে না। এই জিনিসগুলো তো দেখতে হবে, রাষ্ট্র তো এটা দেখবে। আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কিন্তু আমরা তো দেখি যে এমনি সময়ে উনি বিভিন্ন বাসে যাত্রী সেজে উঠছেন, সেখানে কোনো অরাজকতা চলছে কিনা সেটা তিনি দেখছেন। তো ঈদের আগে যখন এরকম সমস্যাগুলো হচ্ছে যে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বা অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে, সেই সময় তিনি সেখানে যাচ্ছেন না। একজন মন্ত্রী, 2জন মন্ত্রী কিন্তু আসলে চাইলেও এটা পাল্টাতে পারবেন না। এটা এই বদলটা, মানে এই যে আমাদের সামাজিক এক ধরনের অবক্ষয় এবং সামাজিক যে একটা অব্যবস্থাপনা, এইটাকে পাল্টাতে হলে অনেককে এগিয়ে আসতে হবে, অনেকজন মন্ত্রী। এই যে যেমন ইশতিয়াক রাজার যে কথা বললেন যে 2জন মন্ত্রী তারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের তোয়াক্কা না করে, তারা মন্ত্রীও আছেন, তারা শ্রমিক ইউনিয়নের নেতা, তারা মালিক সমিতিরও নেতা, তারা বার্গেনিং এজেন্ট, তারা আবার রাষ্ট্রীয় বিভিন্ন মর্যাদা নীতি নির্ধারণ করেন। তাহলে সড়ক পরিবহন নীতি যেটা হবে সেই নীতিটা তো তারাই ডিকটেট করবেন, তাদের অঙ্গুলি হেলনে চলবে। এই জিনিসটা তো আসলে হওয়ার কথা না একটা গণতান্ত্রিক দেশে। একটা একটা কথা বলি, মন্ত্রী হেঁটে বেড়ালেন, বাসে যাত্রী হিসেবে উঠলেন, এইটা প্রত্যাশিত না, কিন্তু প্রত্যাশিত হলো সিস্টেম ওয়ার্ক করছে কিনা। সুতরাং তিনি ওটা না করে যদি সিস্টেম আনতে পারেন তার সরকারের মাধ্যমে, সেটা হবে গুরুত্বপূর্ণ। তিনি হাঁটছেন কিনা, তিনি বাসে উঠছেন কিনা, তিনি কাউকে ধমক দিচ্ছেন কিনা, ঘাম ঝরাচ্ছেন কিনা, জনগণ এটা দেখতে চায় না। এটা অনেকটা অতিমাত্রায় নাটকীয় মনে হয় এবং এটা অত্যন্ত নিম্ন পর্যায়ের একটা নাটক। এবং এটা হচ্ছে কি যে তার ইচ্ছাটা, তার মানে মনস্কামনাটা তার সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং তারাও সেই বোধে উজ্জীবিত হয়ে যদি করতেন তাহলে আসলে শৃঙ্খলাটা, মানে আমাদের সড়কে শৃঙ্খলা আসতো। আমাদের সড়কে যেমন আমাদের এই যে ড্রাইভিং লাইসেন্স, হেল্পার ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো হেল্পার এটা চালাবার কথা না। যার ড্রাইভিং লাইসেন্স আছে তারই তো ড্রাইভিং সিটে বসবার কথা। হ্যাঁ, ড্রাইভিং সিটে কি করে হেল্পার বসলো? হেল্পারের কাজটা তাহলে কি, যেমন হেল্পার না, হেল্পারের কাজটা কি? হেল্পারের কাজটা হচ্ছে যে সামনে খাদ আছে কিনা, মানে পেছনে পাশে কোনো গর্ত আছে কিনা সেই জিনিসগুলো দেখা, তারপর কোথায় থামতে হবে, কোথায় একটু স্পিড আপ করতে হবে, সেই জিনিসগুলো বলবার দায়িত্ব কিন্তু হচ্ছে হেল্পারের। হেল্পার তো হেল্প করবে, সাহায্যকারী, সহায়তা দানকারী, সেই যখন ড্রাইভিং সিটে বসে এবং ড্রাইভার যখন ঘুমিয়ে পড়ে তখন তো যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে কি, যাত্রী, হ্যাঁ আমাদের দেশে যেহেতু চাহিদার চাইতে সরবরাহ কম, হ্যাঁ মানুষ উঠবেই, কিন্তু মানুষকে মানে নিবৃত করা এটাও তো মানে কারো কারো দায়িত্ব হওয়া উচিত। সেই দায়িত্বটা তো আমরা প্রশাসনের পক্ষ থেকে যদি একবার বলা হয় যে এটা চলবে না বা এটা করা যাবে না, সেই ক্ষেত্রে এবং বিকল্প ব্যবস্থা রাখা, তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা। বলা হচ্ছে যে পর্যাপ্ত ব্যবস্থা আছে, কিন্তু বাস্তবে তো পর্যাপ্ত ব্যবস্থা নেই। পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও তো ছাদে উঠে না মানুষ, ট্রেনের ছাদে উঠে না, একটু স্পিড আপ হলে যে কোনো, মানে দেখা গেল যে একটা বড় গাছ যদি এসে পড়ে, হ্যাঁ দেখা গেল যে শত শত মানুষ ট্রেনের মারা যেতে পারে, হ্যাঁ বাসে মারা যেতে পারে। এই জিনিসগুলো তো দেখবার কথা।
হ্যাঁ, এই জিনিসগুলো তো আপনি হাইওয়ে পুলিশ তৈরি করেছেন, আপনি নানা ধরনের তাদেরকে ওই করেছে, কিন্তু সামগ্রিকভাবে হয়েছে কি এটা একটা আমাদের সড়ক ব্যবস্থাপনাটার ভিতরেই একটা বড় ধরনের অসঙ্গতি আছে, দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে। আমার মনে হয়েছে যত দিন যাচ্ছে সরকারকে এগুলোর দিকে আরো নজরদারি বাড়াতে হবে। এটা শুধু একজন ব্যক্তি বিশেষ যেটা উনি বলেছেন এটা না, আসলে এটা একটা সামগ্রিক পরিকল্পনার অংশ। এখানে শুধু একজন ব্যক্তির এফোর্ট দিয়ে এটাকে আসলে করা যায় এবং আইনের প্রয়োগ হয় না বলে কিংবা শাস্তি হয় না বলে কি আসলে এই বিষয়গুলো উস্কে দিচ্ছে আরো বেশি? অবশ্যই, যেমন আইনি প্রণয়ন করতে পারছেন, আইন প্রণয়ন করা যাচ্ছে না। প্লাস হচ্ছে কি যে এটা তো একটা বড় মানে পরিবহন কিন্তু একটা বড় অর্থনীতি। এর যত বিকাশ হবে এর পরিকল্পনাটা তত বেশি জুৎসই হবে এবং সুদূর প্রসারী হবে। 30 বছর ডাউন দ্য লেন আমাদের চিন্তা করতে হবে 30 বছর পরে এই ঢাকা শহর, সারা দেশ, হ্যাঁ, তার যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, কত মানুষ চলাচল করবে, কত মানুষ সড়ক পথে চলবে, কত মানুষ রেল পথে চলবে, কত মানুষ নৌপথে চলবে, কত মানুষ আকাশ পথে চলবে, তার একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেইভাবে মানুষকে অ্যাটিউন করা, মানুষকে হ্যাঁ সেইভাবে উদ্বুদ্ধ করা, সেইভাবে মানুষের অভ্যাসটাকে পরিবর্তন করা, পরিমার্জন করা এবং তার মধ্যে বাজেটটা সেইভাবে তৈরি করা। হ্যাঁ, আমাদের জাতীয় বাজেটে তার অ্যালোকেশনটা সেইভাবে নির্ধারণ করা, সেইভাবে ফিক্স করা এবং পলিসিটা সেইভাবে ইমপ্লিমেন্ট করা এবং ট্রান্সপোর্ট সেক্টরটাকে সেইভাবে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, তার একটা রোড ম্যাপ তৈরি করা। সেই জিনিসগুলো করতে হলে আমাদেরকে তো আরেকটা হচ্ছে কি টেকসই উন্নয়নের কথাটা আমরা বলি, কিন্তু এটা হচ্ছে লিপ সার্ভিস, আমরা কিন্তু আসলে মানি না। হ্যাঁ, মিন করলে যেমন রাস্তাগুলো যদি সুন্দরভাবে তৈরি করা হয়, যেমন বলা হয় যে আমাদের দেশে পাশের দেশে একটা রাস্তা করতে যদি $1 মিলিয়ন লাগে, আমাদের সেই রাস্তাটাই করতে $7 থেকে $10 মিলিয়ন লাগে, কিন্তু তার গুণগত মান কিন্তু আবার তার সাথে খারাপ। পশ্চিম বাংলার সাইডে খারাপ, কেরালার সাইডে খারাপ, ঝাড়খণ্ড থেকে খারাপ। কেন খারাপ হবে? আমরা যদি 7 গুণ 8 গুণ বেশি টাকা খরচ করে যদি একটা সড়ক নির্মাণ করি, তার কোয়ালিটি এত খারাপ হবে কেন? 2 বছর পরে এটা কেন মানে খানাখন্দক হয়ে যাবে? হ্যাঁ, আমাদের দেশে তো তাদের দেশের চাইতে বেশি যানবাহন চলে না, তাই না? আমাদের দেশে কেন এই রকম ভাবে হবে? এই যে মানে লুটপাট, এই যে অরাজকতা, এই যে নৈরাজ্য, এই নৈরাজ্যটা আসলে আমাদের পুরো মানে ব্যবস্থাপনাটাকে নস্যাৎ করে দেয়। এবং এই যে ঈদ মানে এগুলো হচ্ছে আনন্দ উৎসব, সেই আনন্দ উৎসবগুলোকে মানে বলা যায় রক্তের আখরে আমরা সেগুলো উদযাপন করি, রক্ত দিয়ে সেগুলো উদযাপন করি। আসলে তো রক্ত দিয়ে করবার কথা না, এটা তো হচ্ছে মানে সিস্টেম দিয়ে করার কথা। আমরা হয়তোবা 2 দিন আলোচনা করব, আবার দেখা যাবে সামনে বছর এই একই বিষয়ে আলোচনা করছি, প্রতি বছরই করছি। হ্যাঁ, আমরা তো এই বছর থেকে শিক্ষা নিয়ে যদি আগামী ঈদুল আজহার সময় অথবা পূজার সময় আমরা যদি আরো ব্যবস্থাপনাটা উন্নত করতে পারতাম, দক্ষতার আরো পরিচয় দিতে পারতাম, তাহলে বলা হতো যেত যে আমরা অতীত থেকে শিক্ষা নিলাম, বর্তমান থেকে শিক্ষা নিলাম। সারা বছরই কিন্তু সড়ক দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনা ঘটছে, সড়কের ব্যবস্থার কিন্তু উন্নয়ন আসলে আমাদের এখানে হয়। এবং এখন পর্যন্ত ড্রাইভাররা যথেষ্ট রকম বেপরোয়া, তারা যে গাড়ি চালায় এবং প্রতিদিন আমরা তো আসলে সবাই দেখতে পাই যে কি অবস্থা চলছে। ইশতিয়াক রেজা, কামরুল ইসলাম চৌধুরী, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি। সংবাদ সম্প্রসারণে এবার একটা বিরতি নিয়ে ফিরে আসছি, এখনই সঙ্গে থাকুন আমাদের। বিরতির পর সংবাদ সম্প্রসারণে স্বাগত জানাচ্ছি আরেকবার। স্টুডিওতে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং কামরুল ইসলাম চৌধুরী। আমরা আমাদের আলোচনায় ফিরে আসতে পারি। প্রতি বছর যেরকম আমরা এর প্রথমার্ধে যে খবরটি দিচ্ছিলাম যে ঈদে ঘরে ফেরা মানুষদের দুর্ভোগ কিংবা মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা ঈদে ঘরে ফিরছে, সেরকমই একটি প্রতি বছরের একটা দৃশ্যপট আমাদের সামনে তৈরি হয়ে গেছে। বেতন বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ করা, বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করা, এরকম ধরনের একটি খবর আমরা প্রতি বছরই পড়ি। আমাদের হাতে যেটি একটি খবর ছিল যে বিজিএমইএ সভাপতি দাবি করেছে যে পোশাক কারখানার বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন তিনি। কিন্তু আজকে একটি জায়গায় সংবাদ মাধ্যমগুলোতে দেখা গেছে যে কল্যাণপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং পরে তারা সে অবরোধ তুলে নিয়েছেও ঠিকই। কামরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে প্রতি বছর আসলে কি এগুলোই ঘুরতে থাকবে নাকি আমরা কি এভাবেই? কামরুল ভাই বলবে কিন্তু বিজিএমইএর প্রেসিডেন্টের বক্তব্যে কিন্তু একটু ফাঁক আছে। উনি কিন্তু বলেছেন বিজিএমইএ এবং বিকেএমইএ ভুক্ত, তালিকাভুক্ত। তার অর্থ এর বাইরে তো গার্মেন্টস আছে। হ্যাঁ, বিজিএমইএ সভাপতি যে কথাটা বলেছেন তা মানে আংশিক সত্য, পুরোপুরি না। এই কারণে না, কারণ হচ্ছে কি যে
আমাদের দেশে একটা প্রবণতা হচ্ছে কি, আমাদের বহু মালিক বলে ফেলেন যে আমি দিয়ে দিয়েছি, কিন্তু আসলে তিনি দেন না। হয়তো প্রসেস শুরু করেছেন, দেননি। দেওয়ার প্রসেসটা হয়তো শুরু করেছেন কিন্তু পুরোপুরি উনি দেননি, অথবা আংশিক দিয়েছেন কিন্তু বলে ফেললেন যে উনি পুরোপুরি দিয়েছেন। তারপরে হচ্ছে এটা তো হচ্ছে সংগঠিত শ্রমিকদের বিষয়। যেমন আমাদের যারা পোশাক শ্রমিক তারা কিন্তু মোটামুটিভাবে এখন সংগঠিত, রাষ্ট্রই তাদেরকে সংগঠিত করেছে। এটা সংগঠিত। আর আন্তর্জাতিক একটা মহলও আছে, তারাও তাদের ব্যাপারে যেহেতু উৎসুকিত, সেই কারণে এখানে তারা সংগঠিত। আমাদের মানে আমাদের শিল্প খাতের অন্যান্য আরও যারা শ্রমিক আছেন তারা কিন্তু সবাই সংগঠিত না। আমাদের যারা মানে কৃষি শ্রমিক বা চা শ্রমিক তারা কিন্তু সংগঠিত না। অতএব নির্মাণ শ্রমিকদের তো কোনো নির্মাণ শ্রমিকরা কিন্তু সংগঠিত না, যার ফলে এদের কিন্তু ঈদ উদযাপন, ওই যে আমরা কর্মজীবীদেরকে দেখলাম কি করে তারা মৃত্যুর মিছিলে জড়ো হচ্ছেন। কেন জড়ো হচ্ছেন? কারণ তারা অ্যাফোর্ড করতে পারে না, তারা সেই রকম আয় করতে পারে না, রোজগার করতে পারে না। তারা যে বোনাসটা পাবেন সেই বোনাসটা তাদেরকে কেউ দেয় না, এবং তারা নিজেরাও জানে না যে বোনাস বলে একটা জিনিস আছে। বকেয়া বেতন তো দিচ্ছে না। বকেয়া বেতন, এই যে 3 মাসের বকেয়া বেতনের জন্য তারা রাস্তায় নেমেছে এবং এখনো হয়তো পায়নি। বলা হয়েছে যে সন্ধ্যার সময় তাদেরকে দেওয়া হবে, এখন সন্ধ্যা মানে শেষে এখন রাত। কিন্তু তারা পেয়েছে কিনা তারা পেয়েছে কিনা এটা কেউ জানে না। তো এই যে বিষয়গুলো আসলে আমাদের শ্রমিকদের একটা বড় অংশ কিন্তু সুরক্ষিত না, অরক্ষিত। এদের মানে স্বার্থটা দেখবার মতো মানুষের সংখ্যা কিন্তু খুব কম। এদের স্বার্থটা কিন্তু আমাদের মালিকরাও দেখতে চান না, এবং এই যে মালিকদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে, সেই কথাটাও কিন্তু তাদের অনেকেই মানেন না। অনেক ভালো মালিক আছেন, অনেক ভালো হয়তো উদ্যোক্তা আছেন, কিন্তু তাদের হয়তো কতিপয় মানে কর্মকর্তা আছেন যারা কিন্তু হয়তো মানে শ্রমিক বিদ্বেষী, শ্রমিকের স্বার্থটা তারা দেখেন না, অথবা মালিকের নজরে গোচরীভূত করেন না সময় মতো। হ্যাঁ, এই বিষয়গুলো আছে। আমাদের আসলে সার্বিকভাবে মানে শ্রমিকের কল্যাণ বা কর্মচারী কর্মকর্তার কল্যাণ, এই ভাবনাটা আমাদের বোধের মধ্যে যতদিন না আসবে ততদিন কিন্তু এই রকম অরক্ষিত অবস্থায় আমাদের সাধারণ মানুষ, আম জনতা, তারা কিন্তু এই যে উৎসবগুলো যখন পালন করতে যাবেন তখন কিন্তু বেদনার সঙ্গে তারা পালন করবেন। তারা কিন্তু হাসি খুশিভাবে, উৎসব মুখরভাবে সেগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারবেন। এই মন মানসিকতাকে আসলে পরিবর্তন করা সম্ভব কিনা? না, সম্ভব তো বটেই, কিন্তু যে কথাটাও কামাল ভাই বলছিলেন যে আমরা একটা সেক্টর নিয়ে সারা বছরই ব্যস্ত থাকি, সেগুলো পোশাক খাত, কারণ সেটি আমাদের প্রধান রপ্তানিকারক। কিন্তু এর বাইরে যে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, প্রচুর ব্যবসা বাণিজ্য আছে, সেখানে কি ঘটছে পুরোটাই কিন্তু নজরদারির বাইরে। সুতরাং আপনাকে নজরদারিতে আনতে হলে, সিস্টেম আনতে গেলে পুরো সেক্টর, সব সেক্টরকে আপনাকে আনতে হবে। আজকে যখন আমরা এখানে কথা বলছি তখন চিন্তা করেন আমরা জানি না কয়টা গণমাধ্যমে আসলে বোনাস হয়েছে কিনা। প্রচুর গণমাধ্যম কর্মী, সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা বোনাসবিহীন, বেতনবিহীন ঈদ করবে, এবং এটাই কিন্তু বাস্তবতা। এবং আমরা জানি কামাল ভাই যেটা বলেছেন যে প্রচুর মালিক বলছেন দিয়ে দিয়েছেন, তারা বলেন ওয়েজ বোর্ড দিয়ে দেন, কাগজে সাইন করেন, কিন্তু তারা আসলে কিন্তু শেষ পর্যন্ত ওয়েজ বোর্ড দেন না। এই চিত্র আপনি অন্যান্য অসংগঠিত শিল্প খাতেও পাবেন। এর একটা বড় কারণ হলো যে সরকারের দিক থেকে রাজনৈতিক অঙ্গীকারের অভাব। সরকার শিল্প বিকাশে নানা কিছু করছে, বাণিজ্য বিকাশে নানা কিছু করছে, কিন্তু এগুলোকে যে একটা সিস্টেমের মধ্যে আনা, সেই দিকে আমাদের কোনো প্রাতিষ্ঠানিকতা, সেই দিকে কোনো চেষ্টা নাই। দেখেন আজকে এত বছর হয়ে গেল আমরা একটা প্রাইভেট সেক্টরের জন্য একটা পেনশন সিস্টেম চালু করতে পারিনি, অথচ এটা করা খুব কঠিন কাজ বলে আমার তো মনে হয় না। এটা পাশের দেশ ভারতে কিন্তু আছে। 11 জন কর্মী যদি আপনি ব্যক্তিগতভাবে রাখেন, ভারতের শিল্পনীতিতে আছে, আপনি যদি বাসায় 11 জন মালি, সুইপার, দারোয়ান রাখেন, তাহলে তাদেরকে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে। আমাদের কয়টা শিল্পে, বাণিজ্যে, ব্যবসায় প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি প্রথা আছে? আমার মনে হয় কারণ ভাই আমার চেয়ে অনেক বেশি ইকোনমিক রিপোর্টিং করেছেন অনেক দিন, কোথাও আমরা এই দৃশ্যটা দেখতে পাই না। তার অর্থ কি, যারা দেখভালের দায়িত্ব আছে তাদের দিক থেকে এক ধরনের কিন্তু মনিটরিং আছে। আমাদের যে ফ্যাক্টরি ইন্সপেকশন অধিদপ্তর আছে সেটিকে সম্প্রতি আমরা এর মান উন্নয়ন ঘটেছে। আগে ছিল একজন ডিরেক্টর, এখন এখানে করা হয়েছে ইন্সপেক্টর জেনারেল, অর্থাৎ একজন এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা এই জায়গায় আছেন ডেপুটি সেক্রেটারি থেকে। সুতরাং আপনি কিন্তু কয় ধাপ বাড়ালেন, প্রায় 3 ধাপ উন্নতি করলেন পরিস্থিতির। কর্মকর্তার সংখ্যা বেড়েছে, কর্মচারীর সংখ্যা বেড়েছে, কিন্তু আর ফ্যাক্টরি ইন্সপেকশন মানেই শুধু দুর্ঘটনা না,
শুধু অগ্নি নিরাপক ব্যবস্থা ঠিক আছে কিনা ইত্যাদি নয়। এখন ইন্সপেকশনের স্পেকট্রামটা বড় করে বলা হয়েছে কেউ বেতন ভাতা দিচ্ছে কিনা, নারী পরিবেশ কেমন, কর্মপরিবেশ কেমন, নারী কর্মীরা ঠিকমতো তাদের জন্য কন্ডিউসিভ সিস্টেম সেখানে আছে কিনা, এই সমস্ত কিছু। এখন কোনো কিছুই আসলে আমরা শেষ পর্যন্ত করি না, আমরা সব কিছু ছেড়ে দিই। আর এটা একটা ভয়ঙ্কর ব্যাপারে দাঁড়িয়েছে। প্রাইভেট সেক্টর, দুর্বিনীত প্রাইভেট সেক্টর, সবাই না, দুর্বিনীত প্রাইভেট সেক্টর এখন সব কিছু যেন নিয়ন্ত্রণের মধ্যে নিয়েছে। তারা বলছে তাই ভ্যাট আইন বাতিল হয়ে যাবে, তারা বলছে তাই এটা কিছু করা যাবে না। আমার কাছে মনে হয় যে আমি আবারও সেই কথাটা ফিরে যাই, সরকারের দিক থেকে রাজনৈতিক অঙ্গীকারের অভাব এবং আমাদের আমলাতন্ত্রের জনমানুষের প্রতি তাদের কোনো অনুভূতির অভাব। এই দুইটা জায়গা যদি এস্টাবলিশ করা না যায়, আমলাতন্ত্র যতদিন নিজেদেরকে মাস্টার ভাবতে শুরু করবে জনগণের, তারা যে জনগণের সেবক সেইটা ভাবলে তারাও সউদ্যোগে হয়ে উদ্যমী হয়ে কাজটা করবে। এবং রাজনৈতিক ব্যক্তি, পলিটিক্যাল মাস্টার্স যারা আছে, রাজনৈতিক যারা আমাদের নীতি নির্ধারণী সিদ্ধান্ত দেন, রাজনীতিবিদরাই আমাদের ভাগ্য নির্ধারণ করেন, তারা যদি সততার সাথে অঙ্গীকারের সাথে কাজটা করেন তবেই কিন্তু এটা সম্ভব। আপনি যে প্রশ্ন করেছেন কবে হবে, এই কবেটা খুবই আনসার্টেন, কেউ জানে না। এই অবস্থা, এই পরিস্থিতি তো দেখা যাচ্ছে যে দেশের প্রধান যে রপ্তানি খাত পোশাক শিল্প, তার উপর তো প্রভাব পড়ছে। হ্যাঁ, শুধু তার উপরে না, অন্যান্য সেক্টরগুলোর উপরে। আমাদের তো শুধু এটি একটি রপ্তানি খাত, আরো অনেকগুলো রপ্তানি খাত আছে। এমনকি এই যে আম আমরা রপ্তানি করা শুরু করেছি, এই যে এবার চামড়া রপ্তানি করছি, আম রপ্তানি করছি, কিন্তু উত্তরবঙ্গে হরতালের কারণে, এই যে মালিকদের হরতালের কারণে, শ্রমিকদের হরতালের কারণে আম যারা চাষ করেছেন কৃষক, তারপরে হলো আম যারা এই যে পরিবহন করেন সেই সব শ্রমিকরা, তারাও কিন্তু মার খেয়েছেন। কেন খেয়েছেন? কারণ হচ্ছে ওই আমগুলো অনেক আম পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং অন্যান্য যেগুলো পচনশীল পণ্য, সেগুলো রপ্তানি করবার ক্ষেত্রে আমাদের একটা মানে অ্যাডভান্টেজ ছিল, সেই অ্যাডভান্টেজটা নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো কেন হয়েছে? কারণ হচ্ছে এই যে আমাদের পরিবহন ক্ষেত্রে নৈরাজ্য, আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের নৈরাজ্য, এবং রপ্তানি করবার ক্ষেত্রেও আমাদের যে দক্ষতা, হ্যাঁ, সেই দক্ষতা বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং মানে এলসি করবার এই ক্ষেত্রগুলোতেও কিন্তু আমাদের দক্ষতাকে আরো বাড়াতে হবে। দুর্নীতি এবং আমাদের কিছু ব্যবসায়ীর অতি মুনাফা এবং অতি লোভের কারণে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মার খেয়ে যাচ্ছি। আর আরেকটি প্রসঙ্গ যেটি গণমাধ্যম সম্পর্কে বলা হলো, যে টেলিভিশন চ্যানেলগুলো, আমাদের তো আসলে এবারের ঈদের আগেই তো আমাদের ভয়েস বোর্ড পাওয়ার কথা ছিল, এবং এই যে টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়াকেও অন্তর্ভুক্ত করবার কথা ছিল। এবং এতদিনে তো আমাদের ভয়েস বোর্ড ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল, এবং মানে ঈদের আগে সেই সুবিধাগুলো, সেই যে বেতন বোনাসগুলো পাওয়ার কথা ছিল। আমাদের অনেকগুলো গণমাধ্যম, মানে অনেকগুলো সংবাদপত্র তো এখনো বেতনে দেয়নি। আজ 24 তারিখ এখনো বেতন হয় নাই বহু মানে খবরের কাগজে। পোশাক শ্রমিকরা তো তাও আন্দোলন করতে পারেন, তারা তো সেই আন্দোলনটুকু করতে পারেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের কিন্তু আন্দোলন করবে, হ্যাঁ, ইউনিয়ন যেহেতু মানে ত্রিদা বিভক্ত, সেই কারণে এখানেও কিন্তু আন্দোলনটা ওইভাবে, যেমন আগে মানে সাংবাদিকরা যদি একটু আন্দোলন করতো, ইউনিয়ন যদি একটু মাঠে নামতো, সঙ্গে সঙ্গে কিন্তু মানে মালিকরা আগ বাড়িয়ে এসে যেত, সমাধান হতো। হ্যাঁ, এখন কিন্তু মানে তারাই কিন্তু আমাদেরকে মানে ত্রিদা বিভক্ত করে রেখেছে, পারলে আরো কয়েক খণ্ড বিখণ্ড করে ফেলে, এবং করে যেটা মানে তাদের উপকার হচ্ছে এই যে ভয়েস বোর্ডে তারা নাম দিচ্ছে না। আমাদের মালিকরা এত ভালো মালিক, হ্যাঁ, তারা এখন পর্যন্ত মালিকদের প্রতিনিধি ভয়েস বোর্ডে ইচ্ছা করে তারা এটা মানে আসলে হচ্ছে কি যে তারা টাইম পাস করছে, টাইম কিল করবার চেষ্টা করছে, এবং তারা আসলে এবং একটা আশ্বাস কাজ করছে মানে কর্মজীবী সাংবাদিক কর্মচারী, সংবাদপত্র শিল্পী এবং এই যে গণমাধ্যমে যারা কর্মী, তাদেরকে ঠকাচ্ছে। তাদেরকে মানে এক ধরনের নিগ্রহের মধ্যে ফেলে দিচ্ছে, নিবর্তনমূলক। হ্যাঁ, এই যে নিবর্তনমূলক এবং তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটা তারা শো করতেছে। তারা গণমাধ্যমগুলোকে শিল্ড হিসেবে ব্যবহার করবার চেষ্টা করছে। তারা সরকারের সঙ্গে অন্য কাজে তাদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষার জন্য এটা বার্গেনিং চিপ হিসেবে তারা ব্যবহার করছে। তারা কিন্তু একে মানে জনমানুষের স্বার্থ সংরক্ষণের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য বা আমাদের দেশের সামাজিক বিকাশের জন্য, টেকসই উন্নয়নের জন্য সেটাকে কাজে লাগাচ্ছেন না। আমরা আশা করতে পারি আসলে এই ধরনের মন মানসিকতা থেকে নিশ্চয়ই তারা বের হয়ে আসবেন। ইশতিয়াক রেজা, একটু ছোট করে কি আপনি আর কিছু যোগ করতে চান? এখানে এখন যেটা আমরা প্রত্যাশা করতে পারি যে পোশাক খাত তো বটেই, সামগ্রিকভাবে শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে, সেবা খাত সর্বক্ষেত্রেই আমার মনে হয় যে
একটা সরকার একটা নীতিমালা করতে পারে যে পেনশন প্রথা চালু করতে পারে, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বাধ্যতামূলক করতে পারে, না দিলে শাস্তির বিধান করতে পারে। একটা দুটা শাস্তি হলে কিন্তু আমার ধারণা পরিস্থিতি উন্নতি করবে। ধরেন যে যারা এই যে পুরো রমজান মাসে হোটেল রেস্তোরাঁ, আমি প্রচুর রেস্তোরাঁর খবর জানি যাদের কর্মীরা এখন পর্যন্ত বেতন পায়নি, তারা কিন্তু তারাও ঈদ করতে বাড়ি যেতে চায়, তাদেরও স্বজন আছে। এরকম আপনি অসংখ্য খাত পাবেন। তা আমরা মনে হয় যে আমাদের সরকারের এটা যেহেতু জনবান্ধব সরকার, সরকারের দায়িত্ব আছে এবং এই জিনিসগুলো এখানে ভাবতে হবে। এবং আরেকটা হলো যে আমাদের এই কর্মকর্তা প্রাইভেট সেক্টরের জন্য বিশাল একটা, আমি পেনশনের কথা বলছি, একই সাথে একটা ইন্স্যুরেন্স, তার হেলথ ইন্স্যুরেন্স, তার এডুকেশন সিস্টেম, তার বাচ্চাদের, এগুলো আমরা কিন্তু ভাবছি না। কিন্তু আসলে আমাদেরকে পুরোটাকে একটা সংগঠিত খাত হিসেবে ভেবে নীতি নির্ধারণী ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা পরিস্থিতি কিন্তু ডে বাই ডে আরো খারাপের দিকে যাবে। আমরা আসলে এর পরের ঈদে বা এর পরের যে উৎসবগুলো আছে সেই সব উৎসবে এ ধরনের কোনো সংবাদ পড়তে চায় না। আমরা আশা করব নিশ্চয়ই সরকার এই বিষয়গুলোতে দৃষ্টি দেবেন এবং অবশ্যই যারা মালিক আছেন, শিল্প কারখানার মালিক আছেন, যারা তাদের এই মন মানসিকতার পরিবর্তন হবে। কামরুল ইসলাম চৌধুরী, ইশতিয়াক রেজা, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দর্শক, প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।